হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে গেম কালচার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা এইচএস পরীক্ষা একদম শেষ করে ফেললে এবং আজকে পরীক্ষা ছিল কেমিস্ট্রি, তাই না? তো আশা করছি কেমিস্ট্রি খুব ভালো হয়েছে। বলে না, যার শেষ ভালো তোর সব ভালো। তো কেমিস্ট্রি পরীক্ষাটা শেষ পরীক্ষা ছিল, অনেকের হয়তো একটু খারাপ হলেও হতে পারে, কিন্তু আশা করব সবারই ভালো হয়েছে। তো আমি তোমাদের সেই কোশ্চেনগুলো একটু আর কি অ্যান্সারগুলো করিয়ে দিচ্ছি। তোমরা যারা ইন্টারেস্টেড, মানে মিলাতে আর কি খুশি হও, তারা অবশ্যই মিলিয়ে মিলিয়ে দেখবে অ্যান্সার কোনটা তোমার ঠিক আছে, কোনটা ভুল আছে, কত মার্কস আর কি ক্যারি করতে পারছো। আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, আমরা এক এক করে বলছি। আচ্ছা, প্রথম পৃষ্ঠা, ফার্স্ট পৃষ্ঠাটা দেখো। ফার্স্ট পৃষ্ঠাটা দেখতে পাবে। আচ্ছা দেখো, ফার্স্ট পৃষ্ঠায় যেটা আছে সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা দাও। তো যেগুলো লেখামূলক আর কি, হ্যাঁ, ওগুলো আমি বলছি না। আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা তোমাদের সেটা বইয়ের সাথে মিলিয়ে নেবে। এবং মোলার পরিবাহিতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক, মোলার পরিবাহিতা আর আপেক্ষিক পরিবাহিতার মধ্যে একটা সম্পর্ক, সেটাও বইয়ের মধ্যে আছে, তোমরা দেখে নিতে পারবে। কেমন? আচ্ছা, বি নাম্বার দেখো, একের বি। কপার সালফেটের জলীয় দ্রবণে একটি লোহার দণ্ড ডোবালে দ্রবণটির নীল বর্ণ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, ব্যাখ্যা করো। অ্যাকচুয়ালি এটা নীল বর্ণটা মানে অদৃশ্য হয়ে যাওয়ার তার কারণ আছে। কারণ যদি আমরা লক্ষ্য করি, E0, মানে আমি অ্যান্সারটা উপরে লিখছি, দেখো এখানে লিখছি, কালো কালিতে লিখছি, হ্যাঁ, কেমন? অ্যান্সারটা যদি বলি যে কি ব্যাপার, ঠিক আছে এবার। আচ্ছা দেখো, বি নাম্বার অ্যান্সারটা এখানে করছি, তাহলে লাল কালিটাই ব্যবহার করি, বেস্ট হবে। যদি লক্ষ্য করি যে E0 অফ Fe2+ থেকে Fe, যেটার ভ্যালুটা হচ্ছে 0.44 ভোল্ট মাইনাস, এটা মাইনাস ভ্যালু। আর E0 Cu2+ থেকে যদি Cu বলি, তাহলে তার ভ্যালুটা হচ্ছে +0.34 ভোল্ট। আমি শুধু আলোচনা করে দিচ্ছি, বোঝাতে পারলাম? এই যে যার বিজারণ বিভবের মান যত কম, দেখো এফির কিন্তু কম, কার অপেক্ষায়? কপারের অপেক্ষায় এফিরটা কম, তাই এ কিন্তু দেখো জারিত হবে আর এ কিন্তু বিজারিত হবে। মানে কপার 2+ থেকে কপারে পরিণত হতে চাইবে, আর এফি থেকে Fe2+ আসতে চাইবে। কেমন? তাহলে যদি রিয়াকশনটা আমরা দেখি, তাহলে কি পাবো বলতো? Fe সলিড প্লাস CuSO4 অ্যাকুয়াস, এইটা কি হবে বলতো? FeSO4 প্লাস Cu সলিড, এটা অ্যাকুয়াস হবে। দেখো, তার মানে এখানে Fe থেকে Fe2+ হয়েছে, এখানে Fe থেকে Fe2+ হতে চায়, এটাকে বলা হয় হাফ অক্সিডেশন রিয়াকশন। আর একটা কি, Cu2+ থেকে Cu হতে চায়, এটাকে বলা হয় হাফ রিডাকশন। ওকে, এবার এই দুটোর মধ্যে কোনটা বেশি হতে চাইছে? দেখো Cu2+, এটা কিন্তু বেশি হতে চাইছে, যার জন্য এই Cu2+ থেকে Cuটা বেশি হতে চাইছে। তার মানে কপার 2+ অবস্থায় ব্লু, অবস্থায় ব্লু। এবার যখনই ও বিজারিত হয়ে Cu ধাতুতে পরিণত হচ্ছে, ধীরে ধীরে Cu ধাতুতে পরিণত হচ্ছে,
তার মানে তার গাঢ়ত্ব আস্তে আস্তে কমছে। এবার গাঢ়ত্ব আস্তে আস্তে কমে যাওয়ার জন্যই এই ব্লু রংটা আস্তে আস্তে কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, সরে যায়, ম্লান হয়ে যায়। ওকে, আচ্ছা, দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। আমরা যদি লক্ষ্য করি, একটু কালিটা চেঞ্জ করে নিই তাহলে, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু দেখো টি হাফ সমান সমান 0.693 বাই কে, তাই তো? এটাই আমরা জানি 0.693 বাই কে, তাই না? এবার এই 0.693 বাই কে, এই টি হাফের ভ্যালুটা কি এই কারো মানে কোনো জায়গায় কি মনে হচ্ছে যে প্রারম্ভিক গাঢ়ত্ব বলে কিছু আছে, A0 আছে? নাই। এ কার উপর ডিপেন্ড করে? টি হাফের ভ্যালুটা কে এর উপর ডিপেন্ড করে। কেটা কি? বিক্রিয়ার হার ধ্রুবক, এবং সেটা কিরকম? ব্যস্তানুপাতিক ভাবে। তার মানে অবশ্যই এখানে বুঝে গেলাম যে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব এই যে এটার উপরে কোনো রকম ভাবে ডিপেন্ড সে কিন্তু করবে না। ওকে, আচ্ছা, বি নাম্বারটা চলে আসো। বি নাম্বারটা দেখো, বলেছে যে একটা বিক্রিয়ার হার নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। ঠিক আছে, এটা একটা হার। এবার এর গাঢ়ত্ব মানে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো, বি এর গাঢ়ত্বটা দ্বিগুণ করা হলো, তাহলে আর যা ছিল সেটা R2 হয়ে যাবে। R2 যদি মানে যেটা R2 এখন হবে আর কি, ওটা লিখছি। বি এর গাঢ়ত্ব বি ছিল, এখন কি করা হলো, 2b করা হলো, তাহলে 2b স্কোয়ার হবে। তাহলে কে ইন্টু এ ইন্টু এটা কত হয় বলো তো, 2b, তাহলে 4b, তাই তো? তাহলে 4b স্কোয়ার, অ্যাকচুয়ালি এইটা বলতে যাচ্ছি এটাই। তাহলে এখানে দেখো 4b তার স্কোয়ার, 4b তার স্কোয়ার। ওকে, তাহলে 4 ইন্টু কে ইন্টু এ ইন্টু বি স্কোয়ার, এটাই তো দাঁড়ালো। তাহলে এটা অ্যাকচুয়ালি 4 ইন্টু R1টা নয়, অবশ্যই R1। তাহলে আমরা পেলাম কি R2 ইকুয়ালস টু 4 ইন্টু R1, তাহলে কত গুণ হচ্ছে? 4 গুণ। অ্যান্সার হবে কত গুণ? 4 গুণ। ওকে, ঠিক আছে, চলো সেকেন্ড পৃষ্ঠায়। এবার বলেছে কি, যদি আমরা এর গাঢ়ত্বটা কি করে দিই, এর গাঢ়ত্বটা যদি আমরা কি করে দিই বলতো, অতিরিক্ত নিয়ে নিই। হ্যাঁ, এর গাঢ়ত্ব যদি অতিরিক্ত নিয়ে নিই তাহলে সার্বিক বিক্রিয়ার সার্বিক ক্রমটা কত হবে? এর গাঢ়ত্ব নিলাম, অসুবিধা নাই। তাহলে ছিল কি আর সমান সমান কে ইন্টু এ ইন্টু বি স্কোয়ার ছিল, তাই না? এর গাঢ়ত্ব বেশি নেওয়া মানে এখানে কিন্তু একটা কনস্ট্যান্টের মতো হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা R1 এটাকে যদি বলি, তাহলে কে ড্যাশ নতুন একটা আমরা হার ধ্রুবক পাবো, যেটা কি কে ইন্টু এ এটার সাথে সমান হবে। এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে R1 যেটা ছিল আগে, সে R1 সমান সমান কি হবে, কে কে ড্যাশ ইন্টু বি স্কোয়ার। বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এখানে এই যে সামনে মাথার উপরে 2 পড়ে থাকলো, এটাই হচ্ছে তার ক্রম। অতএব ক্রম কত হবে? ক্রম হবে 2। তাহলে এটার সার্বিক ক্রম কত হবে? 2 হবে। অ্যান্সার 2। ঠিক আছে, বলেছে সমবয়বতা কাকে বলে? 3-এর এ নাম্বার কোশ্চেন, সমবয়বতা কাকে বলে? তো পারবে যে দুটো যৌগ যাদের গঠনগত সংকেত একই হলেও গঠনগত পার্থক্য থাকে তাদেরকে আমরা কি বলবো? সমবয়বতা বলবো। তারপরে কি PTNS3 হোল্টয়েস Cl2 এর সম্ভাব্য জ্যামিতিক সমবয়বগুলির গঠন অঙ্কন করো। হ্যাঁ, সম্ভাব্য বলতে এখানে দুটো লিগ্যান্ড NH3 আর একটা হচ্ছে Cl, দুটো করে আছে, তার জন্য একটা পাবো আমরা সিস আর একটা পাবো কি বলো, ট্রান্স। তো আইউপ্যাক নোমেনক্লেচার যেরকম ভাবে লেখা হয় সেভাবে লিখবো, তাদের গঠনগুলো দিয়ে দেবো। কিভাবে দেবো, যে একটা ধরো এরকম হবে, NH3 যদি এখানে হয় তাহলে NH3 এখানে, আর Cl এখানে, Cl এখানে, এটা হচ্ছে সিস। আর একটা কি PT 1 2 3 4, NH3 যদি এখানে দিই তাহলে আরেকটা NH3 উল্টো পারে হবে, তাই না?
তাহলে এটা হবে ট্রান্স। তো এখানে একই যেরকম ভাবে আইইউপ্যাক আমরা নাম শিখেছি সেভাবে আইইউপ্যাক নাম লিখবো, শুধুমাত্র সিস্টার ক্ষেত্রে সামনে সিস লিখবো, ট্রান্সটার ক্ষেত্রে মানে সামনে ট্রান্স লিখবো। ওকে, এবার দেখো ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বলতে কি বোঝো? ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বলতে কি বোঝো এটার সংজ্ঞা চেয়েছে। তো তোমরা এইভাবে সংজ্ঞাটা লিখবে, সেটা হচ্ছে কি যে লিগ্যান্ড ফিল্ড, লিগ্যান্ড কি বললাম, লিগ্যান্ড ফিল্ড অ্যান্ড স্ফেরিক্যাল ফিল্ড, স্ফেরিক্যাল ফিল্ড এর উপস্থিতিতে, আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নাও, লিগ্যান্ড ফিল্ড এবং স্ফেরিক্যাল ফিল্ডের উপস্থিতিতে ডি ইলেকট্রনগুলির মধ্যে শক্তির যেটা পার্থক্য সেটাকেই বলি আমরা সিএফএসি। আবার কি বললাম, লিগ্যান্ড ফিল্ড এবং স্ফেরিক্যাল ফিল্ড এই দুটোর উপস্থিতিতে ডি অরবিটালে যেগুলো ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রন গুলোর শক্তির পার্থক্যকে আমরা বলবো কি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ওকে, আচ্ছা, আর এর ক্ষেত্রে দেখো আমি NiH2O হোল 6 মানে এটা হচ্ছে 3 বি এর সেকেন্ড যেটা কোশ্চেন সেটা হচ্ছে কি যে NiH2O হোল 6 আয়নের CFSE ডেল 0 এবং পি এর এককে সাপেক্ষে নির্ণয় করো। এখানে কি H2O তো তোমার উইক লিগ্যান্ড, তাই এখানে যেটা সেটা হবে কি যে 384s 0 সিস্টেম আছে, বুঝে গেলাম, Ni2+ আছে। ওকে, ভেরি গুড। তাহলে T2G তে কত হবে বলো তো, 6টা হবে, আর EG তে কটা হবে, 2টা হবে। তার জন্য CFSE যদি আমরা বলি, CFSE যদি আমরা বলি তাহলে কি পাবো বলো, T2G আমরা এখানে লিখে নিই, T2G তে 6টা আর EG তে 2টা, তাই না, কালোতেই করি, EG তে 2টা, এই যে এইটা কালোতেও মিস্টেক হচ্ছে, কি করব হলুদেই করি, হ্যাঁ। ওকে, তাহলে CFSE কি পাবো বলো তো, CFSE T2G মানে নিচে 6টা ইলেকট্রনকে আমরা কাউন্ট গুণ করব -0.4, আর উপরের যেগুলো সেগুলোকে কাউন্ট করব +0.6 দিয়ে। তাহলে ভ্যালু কত আসলো জানো, -1.2 ডেল 0। এবার কোশ্চেনটা কি যে পেয়ারিং কটা, দেখো নিচে কিন্তু T2G তে 3টা ঘর থাকে, তার মধ্যে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন ঢুকে আছে, মানে 6টা মানে কি একটা করে ইলেকট্রন ঢুকে আছে, তাহলে পেয়ার কটা হচ্ছে 3টা, তার জন্য এখানে পেয়ারিং এনার্জি কত হবে 3p হবে। তাহলে এই হচ্ছে তার অ্যান্সার। ওকে, এগুলো সুন্দর করে আমি কিন্তু চ্যাপ্টারে করানো আছে, ক্লাসে করানো আছে, সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা আমার ক্লাসগুলোতে একদম খুব সুন্দর করে পেয়ে যাবে। আচ্ছা, 4 নম্বরে ঢুকে গেলাম, 4-এর এ বলেছে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যানিলিন এবং অ্যাসিট্যানিলাইট এদের মধ্যে কে কম সক্রিয় এবং কেন? দেখো আমি একটু ছবিটা এঁকে নিই, তাহলে বুঝতে পেরে যাবে। এটা হচ্ছে অ্যানিলিন, এটা হচ্ছে CH3। ওকে, তো কি করে আমরা করব দেখো, এর ক্ষেত্রে লোন পেয়ার রেজোন্যান্সে অংশগ্রহণ করে, নো ডাউট। এটার ক্ষেত্রে লোন পেয়ার রেজোন্যান্সে অংশগ্রহণ করে, এটা নো ডাউট। তবে এটা দুই দিকেই করে আর এইটা এক সাইডেই করে। তাহলে কম সক্রিয়কে অ্যাসিট্যানিলাইটটা হচ্ছে কম সক্রিয়, কারণ দুই দিকে তার কিন্তু ওই রেজোন্যান্সে অংশগ্রহণ করে বলে অ্যাভেলেবিলিটি লোন পেয়ারটা কমে যায়, যার জন্য এ হচ্ছে কম সক্রিয় আর এ হচ্ছে কি বেশি সক্রিয়। ওকে, আশা করছি বুঝতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি যে নিম্নলিখিত যৌগগুলিকে ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। ঠিক আছে, চলো
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা বলেছে কি নিম্নলিখিত যৌগগুলিকে ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো আমরা এগুলো একদম কমন দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ পুরোটাই একদম চলে এসছে। যারা আমার ক্লাসগুলো মানে সাজেশনের ক্লাসটা করেছো, প্রচুর কমন এসছে, 35 মার্কের মধ্যে প্রচুর গাদা গাদা কমন আমার ক্লাস থেকে তোমরা পেয়েছো, হ্যাঁ পাবে। তো আমি এটার অ্যান্সারটা করে দিচ্ছি, তোমরা শুধু টুকে নিতে পারো বা দেখে নিতে পারো। প্রথমে অ্যানিলিন করবে, তারপরে এর থেকে একটু বেশি যেটা অর্থতে থাকে, ঠিক আছে। তো এগুলোর ব্যাখ্যা আমার ক্লাসের ভিডিওগুলোতে দেওয়া আছে, তোমরা ব্যাখ্যাটা দেখতে পারো ক্লাসে গিয়ে, নাইট্রোজেন চ্যাপ্টারে গিয়ে। তার লাস্টে হচ্ছে প্যারা, সব থেকে বেশি ক্ষারীয় হচ্ছে অ্যানিলিন, তারপরে অর্থ, মেটা, তারপরে প্যারা পজিশন। ওকে আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে বি নাম্বারে দেখো বলেছে CH3CH2 4 CN এর আইউপ্যাক নামটা লেখো। তো এটা একদমই সহজ, এটার আইউপ্যাক নাম হচ্ছে হেক্সেন নাইট্রাইল, একদমই সহজ। আচ্ছা এবার RCN এবং RNC এর মধ্যে কোনটি অধিক ধ্রুবীয় এবং কেন? তো আমরা বুঝে গেলাম যে RNC তে আর এর সঙ্গে লেগে আছে C, আর এর সাথে লেগে আছে N, আর RCN এ আর এর সাথে লেগে আছে কে বলতো? N লেগে আছে, তাই না? তো ঠিক আছে, দেখো আর এর সঙ্গে লেগে আছে N, C লেগে আছে এখানে, N লেগে আছে। তো কি বুঝলাম বলো, ব্যাপারটা হচ্ছে কি বলতো, আর তো ইলেকট্রন দেয়, এটা বুঝে গেলাম, আর ইলেকট্রন দেয়, এখানেও ইলেকট্রন দিচ্ছে, এখানেও দিচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে আর এর কাছ থেকে টানছেটাকে বলতো? নাইট্রোজেন টানছে, এখানে আর এর কাছ থেকে টানছেটাকে কার্বন টানছে, তাহলে টানবে কে বেশি? অবশ্যই নাইট্রোজেন বেশি টানবে, অবশ্যই নাইট্রোজেন বেশি টানবে, তাই না? অবশ্যই নাইট্রোজেন বেশি টানবে, তার জন্য এটা হচ্ছে মোর পোলার। কি বলবো? মোর পোলার, এটা হচ্ছে লেস পোলার। ওকে ক্লিয়ার? তাহলে আরএনসি হচ্ছে মোর পোলার, অধিক ধ্রুবীয়, এবং আরসিএনটা হচ্ছে কম পোলার, কম ধ্রুবীয়। আচ্ছা এবার আমরা ঠিক আছে এই কালিটা একটু ব্যবহার করছি, হ্যাঁ দেখো আর মানে কি ঘটবে, কি পাবো আমরা, সেটা অ্যান্সারটা শুধু লিখতে হবে। N2Cl কে কালি ভালো না, কি যে করব। আচ্ছা এটাও তো ভালো না রে বাবা, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা দেখো মিটিয়ে দিই এটা, হ্যাঁ কি পাবো বলতো? NH2 গ্রুপ পাওয়া, মানে N2Cl টা NH2 গ্রুপ হয়ে যাবে। এখানে CH3CN টাকে H2O2 যদি দেওয়া হয়, তাহলে প্রোডাক্ট যেটা দেবে সেটা হচ্ছে CH3CO NH2, এই প্রোডাক্টটা দেবে। ওকে আচ্ছা এবার চলে যাই আমরা ABCD শনাক্তকরণে। এ যেটা এটা কি বলতো? এটা হচ্ছে C5H5CONH2 হচ্ছে A, এটাকে যদি P2O5 দেওয়া হয় তাহলে জল বেরিয়ে গেল, তাহলে জল বেরোলে পড়ে থাকলো কি C5H5CN পড়ে থাকলো। আচ্ছা সি মানে LiAlH4 যদি দেওয়া হয় তাহলে এখানে এই যে দুই দিকে শুধু H2 করে ঢুকে যাবে, তাহলে C6H5CH2NH2, কেমন? আর ডি নাম্বারটা HNO2 দিলে পরে NH2 গ্রুপটা কি হয়ে যাবে বলতো? OH গ্রুপ হয়ে যাবে, C5H5CH2OH। ওকে
আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি, বিভাগ খ, যেখানে 3 মার্কের কোশ্চেন আছে, সমস্তগুলো অ্যান্সার আমি করে দিচ্ছি। দেখো জ্বালানি কোষ কি তোমরা পাবে, বইয়ের মধ্যে লেখা আছে, তারপর আমি একটু বলে দিচ্ছি। জ্বালানি কোষ কি, দেখো এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ। এটা কি একটা বলতো, তড়িৎ তড়িৎ রাসায়নিক কোষ। এটা কি একটা তড়িৎ রাসায়নিক কোষ। ওকে, আচ্ছা এরপরে দেখো বলেছে 298 কেলভিন উষ্ণতায় অসীম লঘু দ্রবণে KCl এবং LiCl এর মোলার পরিবাহিতা কত বলেছে, KCl এর ক্ষেত্রে বলেছে 149.9, আর LiCl এর ক্ষেত্রে বলেছে 115.0 ওহম ইনভার্স সেমি স্কয়ার মোল ইনভার্স। তো এই দুটোকে ব্যালেন্স মানে মাইনাস করলে কত পাবো, KNO3 আর LiNO3 কে মাইনাস করে কত পাবো। তো মাইনাস করলে কি হবে, NO3 কেটে যাবে, তো শুধু পড়ে থাকবে K প্লাস মাইনাস Li প্লাস, তাই তো। তাহলে K প্লাস সামনে থাকবে, তাহলে KCl টা থেকে LiCl এর ভ্যালুটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে, মানে ওখানে তো Cl মাইনাস আর Cl মাইনাস কেটে যাবে, তাই তো, বুঝতে পারছো আশা করছি। তার জন্য ল্যামডা জিরো এম KCl থেকে ল্যামডা জিরো এম LiCl বাদ দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে কত বাদ দেবো, 149.9 মাইনাস 115.0, যা একক আছে তাই থাকবে, এবং অ্যান্সারটা হবে 34.9 ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স, তাই হবে থাকে। আচ্ছা এবার নতুন একটা কোশ্চেন আমরা, যেটা এটা সাজেশন আমি দিইনি, বাদ বাকি আগের গুলো সব সাজেশন আমি দিয়ে রেখেছি, তোমরা দেখবে একদম খুব সুন্দর সাজেশন আমার কাজ করেছে। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনে চলে এসছে, এই কোশ্চেনটা কিন্তু আসেনি, মানে এই কোশ্চেনটা আমি দিইনি, কিন্তু এই কোশ্চেন সম্পর্কে আমি কিন্তু ভাবিও নি যে দেবে। তো এটা লিথিয়াম আয়ন ব্যাটারিটা বলতে কি বুঝো, লিথিয়াম আয়ন ব্যাটারি একটা ব্যাটারি যেটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। কি এটা বলো তো, রিচার্জেবল ব্যাটারি। রিচার্জেবল ব্যাটারি পরীক্ষায় কোশ্চেন যেটা দিয়েছে অ্যান্সারটা এটা লিখতে হবে যে এটা একটা রিচার্জেবল ব্যাটারি, যেটাতে কি করা হয়, চার্জ এবং যদি ডিসচার্জ করি, চার্জ এবং কি ডিসচার্জ, চার্জ এবং ডিসচার্জ যদি করি, কি সব চলে আসছে, আচ্ছা দেখো চার্জ এবং ডিসচার্জ যদি করি, তাহলে পজিটিভ এবং নেগেটিভ যে ইলেকট্রোড থাকে, সেই নেগেটিভ এবং পজিটিভ ইলেকট্রোডের মধ্যে লিথিয়াম আয়নগুলো চলাচল করে। যখন আমরা, এটা একটা রিচার্জেবল ব্যাটারি, বলেছে লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে একটা ধারণা দাও, তো বলবে এটা একটা রিচার্জেবল ব্যাটারি, যে ব্যাটারিতে চার্জ এবং ডিসচার্জের মুহূর্তে আর কি, হ্যাঁ, পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রোড গুলোর মধ্যে ওই কি করবে, লিথিয়াম আয়নগুলো চলাচল করবে। ওকে, এটাই হচ্ছে লিথিয়াম ব্যাটারি। আচ্ছা এবার আমরা চলে যাব এইটাতে, দেখো বি এর 2 নম্বরে 298 কেলভিন উষ্ণতায় অসীম লঘুতায় NH4Cl এবং NaOH এর একটা ভ্যালু দিয়েছে, যাই হোক, এবং NaCl এর মোলার পরিবাহিতা একটা দিয়েছে 129, 217, 109। আমার কোশ্চেনটা পুরোটাই টোকা হয়, মানে ছবি তোলা নাই, তোমরা দেখতে পাবে কোশ্চেন নিজের। 0.01 মোলার গাঢ়ত্বে NH4OH এর মোলার পরিবাহিতা এতটি হলে NH4OH এর বিয়োজন ধ্রুবকের মান গণনা করো। ঠিক আছে, তো যাই হোক, আমি লিথিয়াম ব্যাটারিটার ক্ষেত্রে ওই জায়গাটা একটু মিটিয়ে দিচ্ছি, তাতে এটার অ্যান্সারটা করতে সুবিধা হয়। হ্যাঁ, ওই জায়গাগুলোতে একটু লিখবো ওই জন্য, ঠিক আছে। আচ্ছা এখান থেকে লিখতে শুরু করছি। দেখো অ্যাকচুয়ালি এখানে NH4OH এর বিয়োজন ধ্রুবক, তাহলে NH4OH এর আগে আমি অসীম লঘুতারা বার করে নিই, অসীম লঘুতায় মোলার পরিবাহিতারা বার করে নিই। তাহলে NH4OH টা যদি বার করতে হয়, তাহলে NH4Cl টার সাথে NaOH এর মোলার পরিবাহিতা যোগ করব, আর তার সাথে NaCl টা আবার বাদ দিয়ে দিব। হ্যাঁ দেখো, বাদ দিলে Cl কেটে গেল, এইখানকার Na প্লাস আর Na প্লাসটা এটা এই দুটো কেটে গেল, আর এখানকার Cl ওখানকার Cl কেটে গেল, তাহলে NaOH NH4OH টাই পড়ে থাকলো, তাই না। তাহলে আমি কি পাচ্ছি বলতো, ল্যামডা জিরো NH4Cl
প্লাস ল্যামডা জিরো NaOH মাইনাস ল্যামডা জিরো NaCl। যদি এইটা আমি করে নিই তাহলে NH4OH পেয়ে যাব, NH4OH পেয়ে যাব, ল্যামডা জিরো NH4OH পেয়ে যাব। তাহলে NH4OH পেয়ে যাব। NH4OH তাহলে পেতে গেলে আমি ভ্যালুগুলো বের করছি। দেখো কিছু না, এমন কিছু না, ভ্যালুগুলো দেওয়াই আছে না, দেওয়াই আছে, আমি কি করে দেবো? আচ্ছা করে দিচ্ছি। 129.8 প্লাস 217.2 মাইনাস 109.05। ওকে, তাহলে এটা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কত বেরোবে? 237.95, 237.95, যা কি বলে একক থাকবে তাই। এটা শুধু বেরোলো, এটা কিন্তু কোশ্চেন, এটা কিন্তু অ্যান্সার না কিন্তু। এবার আলফার ভ্যালুটা তোমাকে বার করতে হবে, বিয়োজন আলফার ভ্যালুটা বার করতে হবে। আলফা সমান আমরা কি জানি বলতো? আলফা সমান যে কোনো ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু কি হয়? নর্মালি যেটা মোলার পরিবাহিতা পাই অসীম লঘুতায় মোলার পরিবাহিতা। আচ্ছা এটা জিরো হবে না, মানে নর্মালি যেটা মোলার পরিবাহিতা সেটার সাথে অসীম লঘুতা। এবার নর্মালি তো দেওয়া আছে 9.52 কোশ্চেনে দেওয়া আছে, আর তুমি যেটা পেলে সেটা হচ্ছে 237.95, তাই না? তাহলে কত বেরোলো বলো তো? 0.04001, এইটা হচ্ছে বিয়োজন ধ্রুবকের মান। হ্যাঁ, এই সরি ভুল বললাম তো, বিয়োজন মাত্রা এটা। ইয়েস, বিয়োজন মাত্রা তো আলফাটা। এবার আলফা থেকে আমরা বিয়োজন ধ্রুবক কে বার করব? হ্যাঁ, তো আমরা পেয়েছিলাম এতে ক্লাস 11 এর একটা রাসায়নিক সাম্যাবস্থাতে ছিল। কিভাবে বার করেছিলাম বলতো? Kc ইকুয়ালস টু C আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা। তাহলে 1 মাইনাস আলফা তো প্রায় মানে আলফা তো একদম নগণ্য, তাই 1 মাইনাস আলফা ইকুয়ালস টু প্রায় টেন্স টু 1 ই ধরা হয়। তাহলে C আলফা স্কোয়ার, এবার C এর মান দেওয়া আছে 0.01, আর আলফা তুমি পেলে 0.04001 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে ভ্যালুটা কত বেরোবে? 1.608 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, এরকম একটা ভ্যালু আসবে। ক্যালকুলেশনে কিছু ভুল হয়ে থাকলে তোমরা নিজেরা ওটা সলভ করে নেবে। আশা করছি ভুল নাই। হ্যাঁ, আমি নিজের মতো করে যেটা করে নিছি সেটাই তোমাকে করা দেখালাম। ঠিক আছে, তো ওকে, এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। দেখো K2Cr2O7 এর জলীয় দ্রবণ মুখ্য প্রমাণ দ্রবণ হিসাবে ব্যবহৃত হলেও KMnO4 এর জলীয় দ্রবণ গৌণ প্রমাণ দ্রবণ হিসাবে ব্যবহৃত হয়, তার কারণ কি? ঠিক আছে, সমস্যা নেই। K2Cr2O7 এর জলীয় দ্রবণ মুখ্য প্রমাণ দ্রবণ হিসাবে ব্যবহৃত হলেও KMnO4 এর জলীয় দ্রবণ গৌণ প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়, তার কারণ কি? আমি একটু বলে দিই, K2Cr2O7 এর কি কি গুণ আছে দেখো। K2Cr2O7 এর কি কি গুণ আছে এটা আমাকে দেখতে হবে আগে, কেমন? এক নম্বর হচ্ছে এ বিশুদ্ধ। কেন এ প্রমাণ হিসাবে ব্যবহার করা হয়? 2 নম্বর হচ্ছে এ স্থিতিশীল, আর 3 নম্বর হচ্ছে এর উচ্চ সমতুল্য ওজন আছে, যার জন্য কি টাইট্রেশনে বেশি ভালো ব্যবহার করা হয়, এই জন্য একে মুখ্য হিসাবে ব্যবহার করা হয়। আর এ কেন গৌণ? এ কেন গৌণ এবার এটা দেখবো, এ কেন গৌণ, এ কেন গৌণ, তাহলে এটাকে লাল কালিতে লিখছি। ওকে, কারণ এ হচ্ছে হাইগ্রোস্কোপিক, এটা ফার্স্ট একটা পয়েন্ট, এই জন্যই গৌণ। আর এর বিশুদ্ধতা সহজে বজায় রাখা যায় না, এর বিশুদ্ধতা বজায় রাখা যায় না, বিশুদ্ধতা সহজে বজায় রাখা যায় না, যার জন্য এই গৌণ হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে সামারিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লেখো এবং সম্ভাব্য জারণ সংখ্যাটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে সামারিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি বলি, জেনন তার সাথে সাথে
4f6s2, ঠিক আছে। আর এর সম্ভাব্য জারণ স্তর কত? +2 দেখায়, আর কি দেখায়? +3 দেখায়। এই দুটোই কিন্তু দেখায়। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে K2PtCl6 স্থায়ী হলেও K2NiCl6 যৌগের অস্তিত্ব নেই। আবারও বলছি, K2PtCl6 স্থায়ী হলেও K2NiCl6 যৌগের অস্তিত্ব নেই। খুব সহজ, আমি দিয়েছি, কোশ্চেনটা আমার সাজেশনে আছে। তো এখানে দেখো পিটি, এখন অ্যাকচুয়ালি এখানে পিটি কি স্টেটে আছে বলো তো? +4 স্টেটে আছে না? +4 স্টেটে আছে, তাহলে +4 স্টেট, এবং এটা হচ্ছে কি অক্টাহেড্রাল, এই যৌগটা অক্টাহেড্রাল। তাহলে +4 স্টেট যদি হয় তাহলে এর ক্ষেত্রে 5d6 পাওয়া যায়, আর 5d6 নিকেল প্ল্যাটিনাম 5d6 এ স্টেবল, স্টেবল, অবশ্যই স্টেবল। কিন্তু যদি বলি যে এখানে এনআইটা কি স্টেট আছে? +4 স্টেটে আছে, এটা কি অক্টাহেড্রাল, তাই ঠিকই আছে, কিন্তু যদি অক্টাহেড্রাল হয় তাহলে এনআই এখানে কি স্টেটে আছে বলতো? 3d6, কিন্তু 3d6 স্টেটে সে কিন্তু স্টেবল নয়। কি স্টেটে স্টেবল? 3d8 স্টেবল। তাহলে এ ni2+ স্টেটে এ কিন্তু ভীষণ স্টেবল, তাহলে 3d8 স্টেবল, 3d6 এ কিন্তু নয়, যার জন্য এই যৌগটার অস্তিত্ব নেই, এই যৌগটার অস্তিত্ব আছে। ওকে, বুঝে গেলাম। নেক্সট বি এর 1 নাম্বার, ল্যান্থানয়েড সংকোচনের কারণ কি? আমরা ল্যান্থানয়েড সংকোচনের কারণটার কোশ্চিন ডি ব্লকে ভালো করে করিয়েছি, এবং তার সাথে সাথে আমি সাজেশনও দিয়েছি এটা। হ্যাঁ, যারা সাজেশন গুলো ভালো করে করেছো, সত্যি বলছি 1 মার্ক বা 2 মার্ক হয়তো কমন আসেনি, বাদ বাকি পুরোটাই তোমরা কমন পেয়েছো কোশ্চিন। আমি যা দেখছি সমস্তগুলোই তোমাদের আমি সাজেশনে যা দিয়েছি তার মধ্যেই এসছে। হ্যাঁ, তো যাই হোক, আমি একবার তাও পরের গুলো করে দিচ্ছি। ল্যান্থানয়েড সংকোচনের কারণ কি? এগুলো হচ্ছে ওই আবরণী প্রভাব ডি, এফ, এ, পি, এগুলো দিয়ে ব্যাখ্যা করতে হবে। আমি আমার ক্লাসে বলেও দিয়েছি, লিখেও দিয়েছি, এবং সাজেশনে দিয়ে দিয়েছিলাম যে এটা ভালো করে করে যাবে, তোমাদের বই সুন্দরভাবে স্পষ্ট লেখা আছে। আচ্ছা, এটি বলেছে নিচের আয়নগুলির মধ্যে জলীয় দ্রবণে কোন আয়ন বর্ণহীন এবং বা খুব হালকা বর্ণের, এবং কোনটি গাঢ়? হ্যাঁ, তো Mn2+ এটা হচ্ছে একদম বর্ণহীন, বর্ণহীন বা খুব হালকা, খুব হালকা। আর MnO4 এটা হচ্ছে একদম গাঢ় বেগুনি, মানে এটা গাঢ় বর্ণের, অ্যাকচুয়ালি এটাই বলতে চাচ্ছি, গাঢ় বেগুনি, ঠিক আছে। আর এটা কি? এটাও গাঢ়, তবে এটাও গাঢ়, তবে কি MnO4- তুলনায় হালকা গাঢ়, এর তুলনায় কি হালকা গাঢ়। তাই কোশ্চিন বলেছে কোনটি গাঢ়, তাহলে অ্যান্সার হবে MnO4-, আর কোনটি বর্ণহীন, তাহলে অ্যান্সার হবে Mn2+। ওকে, আশা করছি ক্লিয়ার হয়ে গেল। তো আমি আপাতত যাই হোক, এর পরে যেটা আছে, আচ্ছা নেক্সট হচ্ছে সি নাম্বার, বলেছে কি K2Cr2O7 এর আম্লিক জলীয় দ্রবণে H2O2 যুক্ত করা হলে কি দৃশ্যগত বর্ণের পরিবর্তন হবে, এবং রাসায়নিক পরিবর্তন লিখে সেটা ব্যাখ্যা করতে বলেছে। তো প্রথমত হচ্ছে কি যে কালারটা অরেঞ্জ থেকে ব্লু হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের দৃশ্যগত বর্ণের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হচ্ছে অরেঞ্জ থেকে ব্লু। ওকে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যদি আমরা রিয়াকশনটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো K2Cr2O7 H2O2 দ্রবণে H2SO4 এর মানে মিডিয়ামে যদি রিয়াকশন করে তাহলে CrO5 উৎপন্ন করে, তার সাথে K2SO4 এবং H2 উৎপন্ন করে। এই জন্য এই হচ্ছে রিয়াকশন, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়া লিখে দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। এখানে এইটা যদি Cr2O7 2- আয়ন রূপে থাকে তাহলে যে কালারটা দেখাবে, আর CrO5 যে কালারটা দেখাবে। আচ্ছা, নেক্সট সি এর 2 নাম্বার কি বলেছে দেখো, ল্যান্থানয়েড এর সঙ্গে ল্যান্থানয়েডের সঙ্গে
মৌল সি কার্বন এর নিষ্ক্রিয় পরিবেশে বিক্রিয়ায় এ যৌগ উৎপন্ন হয়, যা লঘু অ্যাসিড দ্রবণে বিক্রিয়া করে এক্স উৎপন্ন করে। তো এলএন এর সাথে যদি সি যুক্ত করা হয় তাহলে যেটা উৎপন্ন হয় LnC2, এটা হচ্ছে কি এ যৌগটা, বুঝতে পারছি। আচ্ছা, এবার LnC2 এটা HCl এর সাথে যুক্ত হলে বিক্রিয়া করে LnCl2 ল্যান্থানাম ক্লোরাইড, আর তার সাথে অ্যাসিটিলিন উৎপন্ন হয় C2H2। এবার এটাই তো X বলেছে, তার মানে X হলো C2H2 আর এ হচ্ছে LnC2 আর X হচ্ছে C2H2। ওকে, উত্তর দুটোকে আমি হাইলাইট করে দিলাম, আন্ডারলাইন মানে গোল করে দিলাম, দেখো। আচ্ছা, এবার তোমরা একটু দেখো ডি এর 1 নাম্বার NiCO4 NiCO4 আচ্ছা দেখো NiCO হোল N যৌগে Ni এর জারণ শূন্য, জারণ সংখ্যা শূন্য হলে EAN নিয়ম প্রয়োগ করে N এর মানটা নির্ণয় করো। তোমাকে বলে দেওয়া আছে N এর Ni এর Z এর ভ্যালু হচ্ছে 28। তো এটা কিভাবে করব আমরা জানি EAN সমান কি বলতো, EAN সমান হচ্ছে কি, এখানে করি তাহলে বেশি ভালো বুঝতে পারবো। EAN সমান কি বলে Z মাইনাস অক্সিডেশন স্টেট প্লাস 2 ইন্টু লিগ্যান্ড, তাই তো? তাহলে 28 অক্সিডেশন স্টেট তোমার বলে দিছে 0 প্লাস 2 ইন্টু লিগ্যান্ড সংখ্যা তুমি জানো না, লিগ্যান্ড সংখ্যাটা N ধরছি, এবং এটার টোটাল যোগফল কত হয় 36 হবে। তাহলে এখান থেকে N এর ভ্যালুটা বার করলে 36 মাইনাস 28 বাই 2, তাই তো? তাহলে 8/2, তাহলে 4, অ্যান্সার হচ্ছে কত 4। তাহলে N এর ভ্যালু হচ্ছে N সমান সমান এই যে এখানে N সমান সমান কত হবে 4 হবে। খুব সুন্দর অ্যান্সার। ল্যান্থানোয়াইডের একটি সংকর ধাতু, এটার নাম এবং ব্যবহার উল্লেখ করতে হবে। ল্যান্থানোয়াইডের একটা সংকর ধাতু মিস মেটাল, হ্যাঁ, মিস ধাতু যেটাকে বলা হয়, মিস মেটাল, যেটাতে কি কি থাকে বলো, সেরিয়াম থাকে আর ল্যান্থানাম থাকে। মিস মেটাল কি কি থাকে, সেরিয়াম আর ল্যান্থানাম, এলে। ওকে, নেক্সট হচ্ছে 3 নাম্বার, দেখো নিম্নলিখিত অক্সাইডগুলির আম্লিকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও, মানে কে বেশি ভালো আম্লিক, কে কম ভালো আম্লিক। তো সব থেকে কম আম্লিক হচ্ছে MnO, অক্সিডেশন স্টেট দিয়ে আমি বুঝিয়েছিলাম কিন্তু, হ্যাঁ, আমার ডি ব্লকের চ্যাপ্টারে তোমরা ক্লাসে পেয়ে যাবে। এবং তারপরের অক্সিডেশন স্টেট হচ্ছে Mn2O3, তারপরে হচ্ছে MnO2, আর তারপরে হচ্ছে Mn2O7। ওকে, এই হচ্ছে আমাদের অক্সাইডের ঊর্ধ্বক্রম। 7 নম্বর কোশ্চিনে আমরা চলে যাব। দেখো বলেছে কি দুটি প্রশ্নের মধ্যে যে কোনো, আমরা তো সবই করছি, সমস্যা নেই। ঠিক আছে, দেখো দ্বিলবণ এবং জটিল লবণের মধ্যে উদাহরণ সহ দুটি পার্থক্য লেখো। তো এটা পারবে অনেকেই, মানে সবাই পারবে আশা করছি। যদি অসুবিধা হয় বই একটু দেখে নাও। হ্যাঁ, চিলেটিং এফেক্ট কাকে বলা হয় এটাও খুব সুন্দর করে চিলেটিং যেগুলো লিগ্যান্ড গুলো, সেই লিগ্যান্ড গুলোর প্রভাবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে চিলেটিং ইফেক্ট দেখায় আর কি। আর একটা কি, জলের ক্ষরতা নির্ণয়ে ব্যবহৃত লিগ্যান্ড যে চিলেটের যৌগ উৎপন্ন করে তার নাম কি এবং গঠন অঙ্কন করতে হবে। তো আমি এটার নামটা বলে দিচ্ছি, EDTA। যে EDTA হচ্ছে হেক্সাডেন্টেড, কি ডেন্টেড বললাম, হেক্সাডেন্টেড। ওকে,
হেক্সারেন্টেডটাই হচ্ছে কিন্তু জলের ক্ষরতা নির্ণয়ে ব্যবহার করা হয়। এবং ইডিটি এর গঠনটাও আমি কিন্তু আমার এতে করা আছে, দেখে নিতে পারো তোমরা। ওকে। বি, লিঙ্কেজ আইসোমারের একটি উদাহরণ দাও এবং তার আইউপ্যাক নাম লেখো। লিঙ্কেজ আইসোমার তোমরা দিতে পারো CO NH3 5, ONO একটা করতে পারো, আর একটা করতে পারো CO NH3 5 NO2, এরকম কিছু একটা করতে পারো। লিঙ্কেজের একটা পার্থক্য পাবো আমরা, সেই জন্য এটা লিঙ্কেজ আইসোমার এবং এদের আইপ্যাক নামকরণ যেগুলো রুলস আমি শিখিয়ে দিয়েছিলাম সেইভাবে তোমরা আইপ্যাক নামটা লিখে নিয়েছো আশা করছি। নেক্সট হচ্ছে বি এর 2 নাম্বার, দেখো Fe(H2O)6 3+ শক্তিশালী পরাচুম্বক ধর্মে, অথচ FeCN(6 3- এর চৌম্বক ধর্ম, চৌম্বক ভ্রামকের ভ্যালুটা 1.732, যেটা Fe(H2O)6 3+ এর শক্তিশালী পরাচুম্বক ধর্মটা কেন সেটা ব্যাখ্যা করতে হবে। অ্যাকচুয়ালি এখানে যেটা হয় সেটা হচ্ছে কি, আমরা চৌম্বক ধর্মটা কিসের উপর ডিপেন্ড করায় বলো তো? চুম্বক ধর্মটা ডিপেন্ড করায় যে ডি ব্লকে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে সেটার উপরে। এবার Fe(H2O)6 এখানে কিন্তু দেখো H2O টা উইক লিগ্যান্ড, কিন্তু H2O টা উইক লিগ্যান্ড। এর উইক লিগ্যান্ড যদি হয় তাহলে ডি অরবিটালে পেয়ারিং করতে পারবে না, তার মানে আনপেয়ার্ড থাকবে। আনপেয়ার্ড যতগুলো ইলেকট্রন থাকুক না কেন সবগুলোই আনপেয়ার্ড থাকবে, আর আনপেয়ার্ডের জন্যই চৌম্বক ভ্রামকের ভ্যালুটা বেশি হবে, মানে যত আনপেয়ার্ড হবে তত চৌম্বক ভ্রামকের ভ্যালু তত বেশি। সিএন এর ক্ষেত্রে কি, এটা তো স্ট্রং, আমরা এটা ভালো করে জানি, এটা স্ট্রং লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড হলে কি হয় যে পেয়ারিং করতে পারে, পেয়ার্ড আপ হয়ে যায়। আর পেয়ার যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু চৌম্বক ভ্রামকের ভ্যালুটা 0 হয়, তাই না? তার জন্য এই কথাটা তোমাকে সুন্দর করে লিখতে হবে। তো আশা করছি বুঝে গেছো, এইটুকু শুধু ব্যাখ্যাটা লিখতে হবে, যেটা দুর্বল লিগ্যান্ড এবং সিএন হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড, যার জন্য অযুগ্ম ইলেকট্রনগুলোর যুগ্মকরণ ঘটাতে পারে সিএন, যে কারণে অযুগ্ম ইলেকট্রন থাকে না, তাই এর চৌম্বক ভ্রামকের ভ্যালুটা 0 হয়। আর অপর পক্ষে যেটা H2O দিয়ে সেটা বলবে যে দুর্বল লিগ্যান্ড। এই ব্যাখ্যাটা তোমরা কিন্তু করে আসবে, ঠিক আছে? আচ্ছা, 8 বলেছে, প্রথমটা বলেছে কি 8 দেখো, 8 দিকে লক্ষ্য করো সবাই, যে CH3(2NH) এবং CH3CH2NH2 যৌগ দুটিকে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিরূপণ করো। খুব সিম্পল। কি বিক্রিয়া বলো তো? অনেকেই তোমরা জানো, করেও এসছো, সেটা হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া। কার্বিলামিন রিয়াকশন, ঠিক আছে? এবার যদি কেউ বলো স্যার কার্বিলামিন রিয়াকশনটা একটু দেখিয়ে দিলে ভালো হতো, তো দেখিয়ে দিচ্ছি। CH3CH2NH2 প্লাস CHCl3 প্লাস KOH, এইটাকে না আমরা হিট করব, ব্যালেন্স করলাম না, হ্যাঁ? আচ্ছা, CH3CH2NC প্লাস KCl প্লাস H2O। এখানে বলা ভালো যে এটা কিন্তু প্রাইমারি অ্যামিন, যেটা আমি লিখলাম না, এটা প্রাইমারি অ্যামিন, কেমন? এটা প্রাইমারি অ্যামিন। আর এইটা কিন্তু সেকেন্ডারি। এবার যেটা আমরা বললাম সেটা হচ্ছে যে কার্বিলামিন রিয়াকশনে তারাই সাড়া দেয় যারা প্রাইমারি, তার মানে CH3CH2NH2 এ কিন্তু সাড়া দেবে এবং দুর্গন্ধ একটা ও কিন্তু ছড়াবে, যেটা NC উৎপন্ন করে। কিন্তু ওই CH3(NH) এ কিন্তু কার্বিলামিন রিয়াকশনে সাড়া দেবে না, তার মানে এটা একটা রিয়াকশন যে রিয়াকশনের মাধ্যমে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিনকে ডিস্টিংগুইশ করতে পারছি। ওকে, নেক্সট রিয়াকশন হচ্ছে কি, জলীয় দ্রবণে একটা বলেছে CH3CH2NH2, CH3CH2(NH) CH3CH2(N) যৌগগুলিকে ক্ষারকীয়তার অধক্রম অনুযায়ী সাজাও। তো এটাও ব্যাখ্যা কিন্তু নাইট্রোজেন চ্যাপ্টারে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, আমি শুধু অর্ডারটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, CH3CH2(NH) সব থেকে বেশি, তারপরে CH3CH2NH2 হবে, তারপরে CH3CH2(,
এন, এই হচ্ছে অর্ডার। ওকে, আশা করছি ক্লিয়ার। চলো নেক্সট। চলো কোশ্চিন অনেকটা হয়ে গেল, এবার শুধু আমি লাস্ট মানে 2-3টা পৃষ্ঠা বাকি থাকলো, দেখো করে দিচ্ছি সবগুলোই। তারপরে কোশ্চিন হচ্ছে 3 নম্বরে, গ্যাব্রিয়াল থ্যালিমাইড সংশ্লেষণ বিক্রিয়া দ্বারা অ্যারোমেটিক অ্যামিন কেন প্রস্তুত করা যায় না? খুব সহজ কোশ্চিন এবং ভাবনার কোশ্চিন একটা। হ্যাঁ, তো আমি বলে দিই, অ্যাকচুয়ালি গ্যাব্রিয়াল থ্যালিমাইডে কি হয়, গ্যাব্রিয়াল থ্যালিমাইডে অ্যারোমেটিক অ্যামিন যদি আমরা বানাতে চাই, অ্যারোমেটিক অ্যামিন যদি বানাতে চাই, তাহলে গ্যাব্রিয়াল থ্যালিমাইডে যে সি বন্ড এক্স, এই যে সি বন্ড এক্স মানে কার্বনের সাথে যে গ্রুপটা থাকে, সেই গ্রুপের যে বন্ধনটা অ্যারোমেটিকের ক্ষেত্রে কি হয় বলতো, অ্যারোমেটিকের ক্ষেত্রে এই বন্ড যেটা, সেই বন্ডটা কিন্তু ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে যায়। কি বন্ড? ডাবল বন্ড ক্যারেক্টার হয়, ডাবল বন্ড, যার জন্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা সহজে ঘটে না। ব্যাস, গল্প শেষ। এই জন্যই অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুত করা যায় না। এই কথাটুকু লিখলেই তুমি সুন্দর করে আগে এক পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট। এবার রূপান্তরীকরণ আমরা করব। প্রথমত যেটা আছে, NO2 থেকে NC বানাতে হবে, খুবই সহজ স্টেপ। তো ফার্স্ট স্টেপে যেটা করব আমরা, কি করব, NO2 একে আমরা দেব SnHCl, কি দেবো বলো তো, Sn আর HCl দেব। আচ্ছা, SnHCl দিলে কি হবে, NO2 গ্রুপটা হয়ে যাবে NH2 হলো। এর এই NH2 গ্রুপটাকে দিতে হবে NaNO2 অবলিক HCl, এবং কত ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। তাহলে আমরা এটা পেয়ে যাব N2Cl, ডাইজোনিয়াম ক্লোরাইড পেয়ে যাব। আর ডাইজোনিয়াম ক্লোরাইডকে যদি CuCN দেওয়া হয়, KCN দেওয়া হয়, তাহলে N2Cl এর পরিবর্তে CN গ্রুপটা ঢুকে যাবে। ঠিক আছে, বুঝে গেলাম। আচ্ছা, নেক্সট 2 নম্বরে প্রথমত যেটা দেব সেটা হচ্ছে KOH দিয়ে দিব। KOH দিলাম, দেওয়ার পরে এই গ্রুপটুকু ঢোকাতে হবে, তো তাহলে ওটা দিয়ে দাও, CH3 CH2 Cl বা Br যাই হোক, X দিচ্ছি, তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে পারো। ওকে, আচ্ছা নেক্সট, NH2 তে OH গ্রুপটা কি করে আমরা অ্যাড করব? তো এটাও খুব সহজ। ফার্স্টে ওই ডায়াজো যেটা রিয়াকশন ফার্স্টে সেটা করে নেবে। NH2 এইটাকে আমরা দেব NaNO2 HCl, তার সাথে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রিয়াকশনটা করতে হবে। তাহলে আমি এটা ডায়াজোনিয়াম ক্লোরাইড পেয়ে যাব, ডায়াজোনিয়াম ক্লোরাইডটা পাবো। এই ডায়াজোনিয়াম ক্লোরাইডটাকে যদি আমরা না আর্দ্র বিশ্লেষণ করে দিই, শুধু আর্দ্র বিশ্লেষণ, H2O বা H3O প্লাস যা কিছু দিয়ে করতে গেলেই এইটা কি হয়ে যাবে, OH গ্রুপ হয়ে যাবে। খুব সিম্পল না, একদমই সিম্পল। ওকে, তোমরা সব রিয়াকশন গুলো ভালো করে আমি করে দিচ্ছি, দেখে নাও, কে কি রকম ভাবে করে এসছো মিলিয়েও নিতে পারবে। আচ্ছা, 9 নম্বরে চলো, বলেছে একটি দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটা উত্তর দাও, সেটা আমি সবই করে দিচ্ছি, বলে দিলাম। রাসায়নিক বিক্রিয়ার ক্রম এবং আণবিকতার মধ্যে দুটো পার্থক্য উল্লেখ করো। খুব সহজ, রাসায়নিক বিক্রিয়ার ক্রম হচ্ছে পরীক্ষালব্ধ ভ্যালু, আণবিকতা হচ্ছে তাত্ত্বিক ভ্যালু, তাই না? আর কি আর বলা যাবে যে ক্রম সাধারণত পূর্ণ সংখ্যাও হয়, ভগ্নাংশ হয়, শূন্য হয়, কিন্তু আণবিকতা সর্বদাই পূর্ণ সংখ্যায় হয়, 1 2 3, এরকম ভাবে ইম্পর্টেন্ট দুটো আমি বলে দিলাম। ঠিক আছে, অনেক আছে, 4-5টা হয়ে যাবে। তো এরকম দুটো ভালো ভালো লিখতে পারলে বেশি ভালো, ইম্পর্টেন্ট গুলো লিখতে পারলে বেশি ভালো। আচ্ছা, নেক্সট, চলো নেক্সট হচ্ছে কি, যে N2O5 এইটা থেকে 4NO2 এবং O2 উৎপন্ন করেছে। আর এখানে বলেছে বিক্রিয়াটির ক্ষেত্রে 15 সেকেন্ডে NO2 এর গাঢ়ত্ব বৃদ্ধি পায় 4 × 10⁻² মোল পার লিটার। বিক্রিয়ার হার নির্ণয় করো বলেছে, আর N2O5 এর বিয়োজনের হার নির্ণয় করতে বলেছে। তো খুব সিম্পল, চলো
আমরা এখানে পাবো যেটা, সেটা হচ্ছে আর সমান সমান 1/4 ডেল NO2 বাই ডেল টি। তাহলে 1/4 ইন্টু ডেল NO2 এর ভ্যালু কত দেওয়া আছে, 4 ইন্টু 10⁻⁻² বাই 15, তাই তো? তাহলে এটার ভ্যালুটা কত বেরোলো, 6.67 ইন্টু 10⁻⁻4 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার তোমাকে পরের কোশ্চেনে কি বলেছে বলো। তো বের হয়ে গেল, বিক্রিয়াটার হার নির্ণয় করো। হার বের করতে পারলাম। N2O5 এর বিয়োজনের হার ধ্রুবক। এবার N2O5 এর গল্পটা দেখে নে। দেখো, আর সমান সমান হাফ ইন্টু, হলুদ কালিতেই করি, এই কালিতে করি, ডেল N2O5 বাই ডেল টি। এবার এইটা ভ্যালুটা বিয়োজন মানে কি, মাইনাস হচ্ছে, মানে বিয়োগ হচ্ছে। তাহলে আর সমান, তাহলে আর সমান হাফ ইন্টু, আর এর ভ্যালুটা কিন্তু তুমি বসাতে পারো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এবার এখানে কিন্তু তুমি N2O5 বার করতে চাইছো যেহেতু, তাহলে N2O5 বার করতে চাইলে আমি এটাকে, দাঁড়াও, হ্যাঁ অসুবিধা নেই। তাহলে N2O5 বাই ডেল টি সমান সমান আর ইন্টু 2, তাই না? তাহলে 2 ইন্টু আর এর ভ্যালু কত, যেটা পেলাম 6.67 ইন্টু 10⁻⁻4। তাহলে অ্যান্সার কত বেরোবে, অ্যান্সার বেরোবে 1.33 ইন্টু 10⁻⁻3, যেটা একক হবে সে এককটা লিখে নেবে। এই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, ভেরি গুড। চলো, একটি রাসায়নিক বিক্রিয়ার হার এবং হার ধ্রুবকের একক একই, বিক্রিয়াটার ক্রম উল্লেখ করো। এই তো, আর হার এবং হার ধ্রুবকের একক একই, এটা কখন সম্ভব বলো? শূন্য ক্রম হলে তো সম্ভব, কারণ আমরা জানি আর সমান সমান কে, এটা কখন হয়, এটা হয় সেই বিক্রিয়ায় যে বিক্রিয়া শূন্য ক্রমের। তাহলে বিক্রিয়াটার ক্রম অবশ্যই শূন্য। তাহলে n সমান সমান কত বেরোবে, শূন্য বেরোবে, শূন্য ক্রম বিক্রিয়া যেহেতু, তো বিক্রিয়ার ক্রম শূন্য। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, একটি বিক্রিয়কের গাঢ়ত্ব বনাম সময়ের লেখচিত্র নিম্নরূপ। গাঢ়ত্ব সময়, আমি এটাও কিন্তু সাজেশনে দিয়েছি, সবগুলো সাজেশনে দেওয়া আছে, কিন্তু ভালো করে দেখলে তোমরা দেখতে পাবে। তো এখানে এই যে গ্রাফটা আছে, গাঢ়ত্ব বনাম সময়ের সাথে যে গ্রাফটা আছে, এই গ্রাফটা কিন্তু জিরো অর্ডার রিয়াকশনের গ্রাফ, জিরো অর্ডার রিয়াকশনের গ্রাফ কিন্তু। ওকে, এবার ভালো করে ভাবো যে, হ্যাঁ উত্তর হয়ে গেল যে বিক্রিয়াটার ক্রম কি, বিক্রিয়াটার ক্রম তাহলে কত হবে, শূন্য হবে, ব্যাস। আর কি বলেছে, লেখচিত্রের নতি থেকে কিসের মান পাওয়া যাবে। লেখচিত্রের নতি থেকে কিসের মান পাওয়া যাবে, এইখানে তো আমরা পাবোই, হার ধ্রুবক কে পাবো, মানে কি আর সমান সমান তো যেহেতু কে, তাহলে লেখচিত্রের নতি থেকে কিসের মানটা পাওয়া যাবে, সেটা অ্যান্সার হবে, কিসের মান বলো, হার ধ্রুবকের মান পাওয়া যাবে, হার ধ্রুবকের মানটা পাওয়া যাবে। ওকে, নেক্সট দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 99.9% সম্পূর্ণ হতে যে সময় লাগে তা ওই বিক্রিয়ার অর্ধায়ুর প্রায় 10 গুণ। একদম এটা তোমাদের বই থেকে একদম ডিটো টুকে দিয়েছে। আমি এই কোশ্চেন এইরকম একটা, মানে এইটাই মনে হয় খুব সম্ভবত এটাই আমি কিন্তু সাজেশনে তোমাদের দিয়ে রেখেছি। হ্যাঁ, তোমরা সাজেশন গুলো বার করতে পারো, করে করে দেখবে, প্রচুর কোশ্চেন তোমরা কমন পেয়েছো সাজেশন থেকে আমার। নেক্সট হচ্ছে কি, একটি উৎসেচক অনুঘটন বিক্রিয়ার উদাহরণ দাও। একটি উৎসেচক অনুঘটন বিক্রিয়া, বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। তাহলে আমরা ইউরিয়া থেকে NH2CO NH2, এই ইউরিয়া থেকে NH3 প্লাস CO2, এইটা হচ্ছে এমন একটা রিয়াকশন যেটা হচ্ছে উৎসেচক অনুঘটন। এখানে কি লাগে বলতো, ইউরিয়েজ লাগে, ইউরিয়েজ অনুঘটক দিতে হয়, ইউরিয়েজ। ওকে, প্রত্যেকটা কোশ্চেনই হয়ে যাচ্ছে। হ্যাঁ, নেক্সট
চলো নেক্সট, নিচে রাসায়নিক বিক্রিয়ার উল্লিখিত এ থেকে এফ রাসায়নিকগুলি নির্দেশ করো। রাসায়নিকগুলি নির্দেশ করো, রাসায়নিক চেয়েছে তাই তো, ঠিক আছে। CH3 COCl থেকে CH3 CHO পাবো কি দিলে বলো তো? এটা হচ্ছে COCl গ্রুপ থেকে CHO গ্রুপটা কি দিলে হয়? রোজেনবার্ন বিক্রিয়ায় কিন্তু হয়। এবার রোজেনবার্ন বিক্রিয়াতে কি দেওয়া হয়? H2PD মানে প্যালাডিয়াম H2, তার সাথে সাথে BaSO4 দিতে হয়। ওকে, CH3 CHO থেকে CHO যদি করি মানে আলফা পজিশনে দুটো হাইড্রোজেনকে আমরা অক্সিজেন বানাচ্ছি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে যেটা দিতে হবে সিলেক্টিভ রিডিউসিং এজেন্ট দিতে হবে, অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে, এবং সেটা SeO2 সেলেনিয়াম ডাইঅক্সাইড। তারপরে কি CHO থেকে CH2OH একটা করছি আর একটা COOH করছি, তো আমরা ডাইলুট NaOH দিলে এইটা হয়ে যাবে, ডাইলুট NaOH দিলে হয়ে যাবে। তাহলে এটা C, এটা B, এটা A, তাই তো? ওকে, আচ্ছা নেক্সট ডি, CO থেকে COOR মানে কিটোন থেকে স্টার। কিটোন থেকে স্টার কোন রিঅ্যাকশন তোমরা জানো? বিভি। বিভি মানে বায়ার ভিনেগার। ওকে, বায়ার ভিনেগার কি করা হয় বলে একটা অক্সিডাইজিং এজেন্ট দেওয়া হয়, এবং এখানে অক্সিডাইজিং এজেন্টটা সেটা হচ্ছে CH3 COOO C2H5। ওকে, ঠিক আছে। তারপরে Na আর অ্যালকোহল যদি দেওয়া হয় তাহলে এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যালকোহল পাবো CH3 CH2OH, ইথানল যেটাকে আমরা বলি, এবং সেটাকে যদি কপার আর তাপ দেওয়া হয় তাহলে CH3 CHO, এইটা হচ্ছে প্রোডাক্ট। ওকে, সুন্দর একটা প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। নেক্সট 10-এর 2 নাম্বার, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে HCOOH এবং CH3COOH এর পার্থক্য কিভাবে তুমি করবে? তো এটা এমন রিয়াকশন বা সরি এমন একটা কি বলে অ্যাসিড যেটা এখানে আলফা পজিশনে কিছু নেই, আলফা কার্বনই নেই, এখানে আলফা কার্বন আছে এবং আলফা হাইড্রোজেনও আছে। তাহলে তুমি যদি কিন্তু বলতে পারো যে HCOOH এইটা ক্যান্নিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, CH3COOH এইটা কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? এটা অ্যালডোল কনডেনসেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এ কিন্তু ক্যান্নিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। ওকে, তাহলে তুমি যে কোনো একটা দেখো। এছাড়াও তুমি টোলেন্স দিয়েও কিন্তু করতে পারো। কি বললাম বলো তো? টোলেন্স রিয়াজেন্ট দিয়েও করতে পারো, টোলেন্স রিয়াজেন্ট দিয়েও করতে পারো। একজন ছাড়া দেবে, একজন ছাড়া দেবে না। আচ্ছা নেক্সট, নিম্নলিখিত যৌগগুলিকে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়ার সক্রিয়তার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও। মানে কে বেশি সক্রিয়? এটা অ্যালডিহাইড চ্যাপ্টারে আমি বোর্ডে সুন্দর করে করিয়ে দিয়েছি, দেখতে পাবে তোমরা। সেটা হচ্ছে যে প্লাস আই ইফেক্ট একটা দিয়ে করবে ব্যাখ্যা, আর একটা হচ্ছে স্টেরিক্যাল ফ্যাক্টর দিয়ে করতে হবে কিন্তু। হ্যাঁ, তো এখানে আমি ক্রমটা দেখিয়ে দিচ্ছি, তোমরা ব্যাখ্যাটা ক্লাসে করলে করতে পারো যাদের ইচ্ছে আছে। সামনে তো নিট পরীক্ষা আছে এখনো। একটা হচ্ছে কি C6H5 COCH3 এর থেকে C6H5 CHO তার থেকেও বেশি CH3 CHO। দেখো অ্যাকচুয়ালি সক্রিয়তা সব থেকে বেশি কিন্তু কার হলো বলো তো? এর কিন্তু হলো এই যে CH3 CHO, তারপরে C6H5 CHO, তারপরে C6H5 COCH3। হিস্টোরিক্যালি ফ্যাক্টর এখানে কাজটা কিন্তু করবে, তোমরা বুঝতে পারছো। আচ্ছা নেক্সট, বি এর 1 নাম্বার, নিম্নলিখিত বিক্রিয়া দুটির উদাহরণ দাও। হান্সডিকার বিক্রিয়া আর একটা হচ্ছে হেলভোলাট জেলিনস্কি বিক্রিয়া। হান্সডিকারে কি করা হয়? চলো বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই, বিক্রিয়াটা লিখে দিচ্ছি। ওকে, CH3 CH2 COOAG প্লাস Br2 CCl4 আর হিট দিলে CH3 CH2Br প্লাস CO2 প্লাস AgBr পাওয়া যাবে। এটা হচ্ছে হান্সডিকার বিক্রিয়া। COOAG থেকে
বিআর পাওয়ার একটা রিয়াকশন। আর একটা কি হেল-ভোলার্ড জেলিনস্কি, ঠিক আছে, হেল-ভোলার্ড, এটাকে শর্টকাটে বলা হয় HVZ রিয়াকশন। তো এটাও আমি রিয়াকশনটা করে দিচ্ছি, তোমরা বই এগুলো পাবে কিন্তু আমি তাও করে দিচ্ছি। CH3COOH প্লাস Br2 PBr3 বা PCl3 দিতে পারো। এখানে আলফা পজিশনে একটা কি ঢুকে গেল, বিআর ঢুকে গেল, তার সাথে HBr বেরিয়ে গেল। ওকে, এটা হচ্ছে HVZ রিয়াকশন। ক্লিয়ার? চলো নেক্সট, লাস্ট, একদমই লাস্ট। এগুলো এগুলো কিন্তু আমি করিনি, হ্যাঁ, কোনো স্টুডেন্ট করেছে, যাই হোক এগুলো ভয় খাবে না কিছু, আমি যেটা করে দিচ্ছি সেটা মাথায় রাখবে, সেটাই আশা করছি তোমাদের কাজে লাগবে। হ্যাঁ চলো, একটা হচ্ছে CH3CHO থেকে রূপান্তর কি করে করবে, CH3CHOH CH2CH2OH। এটাকে ফার্স্টে আমি একটা কি করবো, আমি রিয়াকশনটা করে দিচ্ছি কিন্তু, হ্যাঁ চলো। CH3CHO প্লাস CH3CHO, এই যে কোন রিয়াকশন বলো তো, অ্যালডল কন্ডেনসেশন। এইটাকে আমরা কি করলাম, ডাইলুট NaOH দিলাম। চলো কি পেলাম বলো তো, এই ডাইলুট NaOH দিলাম, তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে CH3 বন্ড CH বন্ড OH, আচ্ছা নিচে দিচ্ছি, হ্যাঁ, CHOH বন্ড CH2 বন্ড CHO, তাই না? এইটাকে আবার আমরা কি দেব বলতো, NaBH4 দিলে পরে, NaBH4 দিলে পরে CH3CHOH বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH, এই প্রোডাক্টটা পাবো। এইভাবে রূপান্তর কিন্তু করতে হবে, একবারে কিন্তু হবে না। ওকে, নেক্সট হচ্ছে অ্যাসিটাফেনন থেকে ইথাইল বেনজিন। এটা খুব সহজ রিয়াকশন, ক্লিয়ার মেনশন করলেই হয়ে যাবে, ZnHG দিবে আর গাঢ় HCl দিলে হয়ে যাবে, ব্যাস প্রোডাক্ট শেষ। লাস্ট C6H5, এটা থেকে C6H5 CHOH COOH কি করে আমরা পাবো, এটা আমরা এখানে করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এটা অ্যাকচুয়ালি C6H5 মানে এই বেনজিন, CHO ছিল, এটাকে আমরা ফার্স্টে কি দিব বলতো, HCN/KCN দিতে হবে, তাহলে প্রোডাক্ট যেটা পাবো সেটা হচ্ছে কি বলো, CN পেয়ে গেলাম। এবার এইটাকে হ্যাঁ জল দিলাম, H3O+ দিলাম, CH এদিকে OH এদিকে COOH হয়ে গেল, ব্যাস। বুঝতে পারছো, HCl আর KCN দিয়ে সেটাকে যদি জল দিয়ে দিই, তুমি একবারও রিয়াকশনটা করতে পারো, না একটু মিস্টেক হলো, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, একটু মিস্টেক হলো, মিস্টেকটা কোথায় হলো বুঝতে পারছি আমি, তাই ভাবছি এইরকম হবে, CH এইদিকে OH এইদিকে CN, এইবার জল যদি দিই তাহলে এই CN গ্রুপটা কি হবে, COOH হয়ে যাবে, ব্যাস এই প্রোডাক্ট কনফার্ম, একদম শিওর। হ্যাঁ, তো এই ছিল আমাদের আজকের কোশ্চেন কিন্তু খুব সহজ বলবো তা কিন্তু নয়, যারা কন্টিনিউ প্র্যাকটিস করে এসছো তাদের কাছে সহজ, যারা একটু মাঝখানে কেমিস্ট্রি গ্যাপ দিয়েছো তাদের কাছে কিন্তু একটু ভারী মনে হবে বলে আমার মনে হয়, কেমন? তো যাই হোক, পরীক্ষা যার যেরকমই হোক, সামনে তোমাদের নিট পরীক্ষা আছে, নিট পরীক্ষাটা নিয়ে এখন ভাবতে শুরু করো, মেন টার্গেট বা মেন লক্ষ্যে পৌঁছাতে হবে, এই হচ্ছে আমাদের ভাবনা। তো যেটা শেষে একটু বলি সেটা হচ্ছে যে আমি
তোমাদের এই কেমিস্ট্রি, অর্গানিক, ইনঅর্গানিক এবং ফিজিক্যাল এই 3টা পার্ট থেকে সাজেস্টিভ কোশ্চেন কিন্তু বেশ কয়েকটা দিয়েছিলাম, মানে অনেকটাই দিয়েছিলাম। এরকম তো না যে তোমাকে 35 মার্কের মধ্যে আমি 35 মার্কে দিয়ে কমন বলে দিতে পারবো যেগুলো আসবে, এরকম নয়। অনেকগুলোই কোশ্চেন দিয়েছি, তার মধ্যে কোশ্চেন সবগুলোই প্রায় কোশ্চেন তার মধ্যে আছে, একটা দুটো বা 1 মার্কে দিগুলিক হলেও হতে পারে, কিন্তু প্রচুর কোশ্চেন ওখান থেকেই এসছে। তো সামনে এইচএস পরীক্ষা, কি বলে, নিট পরীক্ষাটাকে ফোকাস করো, যার যেরকমই হোক পজিটিভলি নেবে। এই পরীক্ষা মানে খারাপ হলেও আগাতে হবে এটা ভাবনা, ভালো হলেও আগাতে হবে, তাই না? তো ঠিক আছে, আর কিছু বলছি না, কথা বাড়াচ্ছি না। যদি তার এর মধ্যে কারো কোনো জায়গায় ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, কমেন্টে বলবে। আর যদি কোনো জায়গায় কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে সেটাও আমাকে নক করবে, যে স্যার এই জায়গাটা মনে হয় এরকম হয়, এরকম এই বই এরকম আছে। এটা আমি আমার মতো করে অ্যান্সার করে সুন্দর করে দিয়ে দিলাম। তোমাদের যদি কোনো জায়গায় আমার করা অ্যান্সারে যদি কোনো জায়গায় মিস্টেক মনে হয় তাহলে সেটা আমাকে পয়েন্ট আউট করে কমেন্টে একটু লিখে দাও বা লিখে দেবে, তাতে আমি ক্লারিফাই করে নেব, অসুবিধা নেই। আমার ভুল হতেই পারে, হ্যাঁ। মেন কথা হচ্ছে সঠিকটা আমাকে শিখতে হবে। যদি আমার কোথাও মিস্টেক হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটু নক করবে, আমি সেটাকে ক্লারিফাই করে নেব, আমি যাচাই করে নেব। ঠিক আছে, তো যাই হোক, আজকে এইটুকুই থাকুক। ভালো করে পড়ো, সামনে টার্গেট পূরণ করতে হবে। আর এর মধ্যে তোমাদের পড়ে অনেকটাই ব্রেনটা হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য একটু রেস্ট নাও 2-1 দিন, তারপরে আবার নিজের মতো করে রুটিন মাফিক পড়বে। হ্যাঁ, তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। তারপরে শেষে একটু বলি, যারা কেমিস্ট্রি মানে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেই, এবং তোমার যারা ভাই বা বোন বা দাদারা আছে তাদেরকে একটু আমার চ্যানেলটার ব্যাপারে একটু বলবে, যাতে তারাও এই ক্লাসগুলো দেখে উপকৃত হয় এবং কেমিস্ট্রি নলেজটা গ্যাদার করতে পারে। এই হচ্ছে কথা, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, টাটা।